তো বর্তমানে ভিডিও স্ক্রিনের উপর আপনি দেখতে পাচ্ছেন এটি একটি কর্মসংস্কৃতি পত্রিকা। আর এই কর্মসংস্কৃতি পত্রিকাটা যদি আমরা একটু জুম করে বড় করে দেখি তাহলে দেখতে পাবো এটি কত তারিখের কর্মসংস্কৃতি পত্রিকা। তো কর্মসংস্কৃতি পত্রিকাটা আমরা একটু জুম করে দেখছি। তো এখানে জুম করে দেখা যাচ্ছে যে এটি কত তারিখের কর্মসংস্কৃতি। তো এখানে দেখুন পরিষ্কার লেখা আছে 24 এপ্রিল 2024-এর কর্মসংস্কৃতি পত্রিকা। তো এই কর্মসংস্কৃতি পত্রিকাটা চাকরির খবরাখবর নিয়ে কিন্তু এই কর্মসংস্কৃতি পত্রিকাটা প্রতি সপ্তাহে প্রকাশিত হয়। তো আজকের ভিডিওতে আমরা দেখব কর্মসংস্কৃতি পত্রিকা থেকে একটি প্র্যাকটিস সেট। এই প্র্যাকটিস সেটটা কোন পরীক্ষার প্র্যাকটিস সেট তা জানার জন্য আমরা চলে যাব মূল প্র্যাকটিস সেটে। তো চলুন চলে যাই মূল প্র্যাকটিস সেটে কী আছে আজকের প্র্যাকটিস সেট। তো চলুন সরাসরি চলে যাই। তো আমরা স্কিপ করার পরে চলে এলাম মূল প্র্যাকটিস সেটে। তো আমরা যদি জুম করে দেখি তাহলে এটি কোন পরীক্ষার প্র্যাকটিস সেট তা আমরা দেখতে পাবো। তো এখানে পরিষ্কার লেখা আছে দেখুন, পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদে পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন। আমরা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে আগে দেখব সিলেবাস সম্পর্কে এবং তার নাম্বার বিভাজন সম্পর্কে। এটা আমাদের কিন্তু এটা কিন্তু আমাদের জানা উচিত। তো তার জন্য এখানে যে কলমটা লেখা আছে এই কলমটা আমরা প্র্যাকটিস সেট করার আগে দেখে নেবো যে এখানে কী লেখা আছে। এখানে যে কথাগুলো লেখা আছে এই কথাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন আমরা একটু জুম করে বড় করে দেখি এখানে কী লেখা আছে। তো এখানে কিন্তু লেখা আছে, আপনারা দেখতেই পাচ্ছেন, প্রথমে প্রিলিমিনারি লিখিত পরীক্ষা হবে কিন্তু 200 নম্বরের, অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েসের প্রশ্নপত্র। সময় থাকবে কিন্তু 90 মিনিট। প্রশ্ন হবে বাংলা ও নেপালি ভাষায়। প্রতিটি প্রশ্নের জন্য ধার্য থাকবে 2 নম্বর। প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে, অর্থাৎ 2টি ভুলে 1 নম্বর কাটা যাবে। 100টি প্রশ্ন থাকবে এইসব বিষয়ে। জেনারেল স্টাডিজ থাকবে 50টি প্রশ্ন, মোট থাকবে 100 নম্বরের, অর্থাৎ প্রতিটা প্রশ্ন যেহেতু 2 নম্বর করে তাহলে 50টি প্রশ্ন জেনারেল স্টাডিজ থাকবে, তাতে 100 নম্বর থাকবে। তারপরে আছে লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং, 25টা প্রশ্ন থাকবে 50 নম্বর, অর্থাৎ 2 নম্বর করে থাকলে 25টা প্রশ্নে 50 নম্বরই থাকবে। আর দেখুন এখানে আছে পাটিগণিত থাকবে 25টা প্রশ্ন, থাকবে 50 নম্বর। এই পরীক্ষায় যেমন প্রশ্ন আসার সম্ভাবনা ঠিক তেমনই 50টি প্রশ্ন দেওয়া হলো। প্রশ্নোত্তর তৈরি করছেন সুভাষিস ভট্টাচার্য। তো দেখুন এই সুভাষিস স্যারের প্রশ্ন কিন্তু আমরা আগের বিভিন্ন প্র্যাকটিস সেটে কিন্তু আমরা দেখেছি। তো ওনার প্র্যাকটিস সেটটা খুবই সুন্দর হয় এবং কমনযোগ্য প্র্যাকটিস সেট হয়। তো আপনারা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর পদের ফর্ম ফিল আপ করেছেন তাদের জন্য কিন্তু এই প্র্যাকটিস সেটটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা কিন্তু অনেকে রিকোয়েস্ট করেছেন এরকম পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের যে প্রিলি পরীক্ষা হবে তার প্র্যাকটিস সেট দিতে। তো আমরা আজকের ভিডিওয়ে কিন্তু এই পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টর পদের প্রিলি পরীক্ষার যে লিখিত পরীক্ষা হবে তার প্র্যাকটিস সেট কিন্তু আমরা আজকের এই প্র্যাকটিস সেটে দেখব। তো আজকের প্রথম প্রশ্ন কী আছে, তো এখানে দেখুন 1-এর দাগের প্রথম প্রশ্ন আছে। তো 1-এর দাগের প্রথম প্রশ্ন আছে দেখুন, সর্বদীর্ঘ মনুষ্যকোষ হলো শ্বেতকণিকা, বৃক্ককোষ, পেশিকোষ, স্নায়ুকোষ। তো এখানে প্রশ্ন বলেছে সর্বদীর্ঘ মনুষ্যকোষ। তো এখানে সর্বদীর্ঘ মনুষ্যকোষ অর্থাৎ দৈর্ঘ্যে বেশি মনুষ্যকোষ কোনটি, তো এখানে হবে সঠিক উত্তর হবে কিন্তু ডির দাগ স্নায়ুকোষ কিন্তু সর্বদীর্ঘ মনুষ্যকোষ। এখন যদি আমরা এই স্নায়ুকোষ সম্পর্কে একটু জানি তাহলে কেমন হয় দেখুন। স্নায়ুকোষ হচ্ছে সর্বদীর্ঘ মনুষ্যকোষ হলো স্নায়ুকোষের মধ্যে কিন্তু রাইবোনিউক্লিক প্রোটিন দ্বারা গঠিত কণিকা বিশেষ উপস্থিত থাকে, যা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর অংশ। এগুলিকে নিজল দানা বলে। সর্ববৃহৎ মনুষ্যকোষ হলো স্নায়ুকোষ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা চলে যাব 2-এর দাগের প্রশ্নে। 2-এর দাগের প্রশ্ন আছে উপযুক্ত বর্ণবৈশ্যে শূন্যস্থান পূরণ করো। তো এখানে আছে এই জায়গাটায় দেখুন এগুলো আছে, এর উপযুক্ত শব্দ বসাতে হবে, বসে আপনার শূন্যস্থানটা পূরণ করতে হবে। এটা 2-এর দাগে যে প্রশ্নটা আছে এটা রিজনিংয়ের প্রশ্ন। তো দেখুন যেহেতু 25টা রিজনিং থাকবে, খুব সুন্দর কিন্তু সিলেবাস। তো 25টা রিজনিংয়ের একটা রিজনিং এখানে দিয়েছে দেখুন। এই রিজনিংটা কীভাবে আপনি সহজে সমাধান করবেন। আপনারা সবসময় এরকম রিজনিং থাকলে সবসময় দেখবেন মোট লেটার আছে কটি, তো শূন্যস্থানগুলো ধরবেন। তার মধ্যে দেখুন এই 1টা 2টো, তারপরে এই শূন্যস্থানে একটা 3টে, তারপর 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12, তারপর 13 14 15 16 17 18। দেখুন 18টা আছে রিজনিং। তা আপনি 6টা ভাগ করে নিন, 3টি করে একটা করে নিন, তা 3 6 18। এখন এইখানে আপনি চলে যান, এইখানে চলে গিয়ে আপনি দেখুন এখানে আছে আপনার সিসি। ঠিক আছে, সিসির পরে আপনি দিন, সিসি এ। কারণ কি দেবো কেন, কারণ প্রত্যেকটাই কিন্তু দেওয়া আছে অপশানগুলোর মধ্যে, তাই আমি সিসি দিলাম। এবারে দেখুন তারপরে আছে কিন্তু যেহেতু আমি বলেছি 6টা ভাগ করে নেবেন, তো আমি 3টি করে লেটার ভাগ করে নিচ্ছি। দেখুন এই পর্যন্ত একটা ভাগ করে নিলাম, তারপরে 1 2 3 এই একটা লেটার ভাগ করে নিলাম, তারপরে দেখুন 1 2 3 এর পাশে আরেকটা লেটার ভাগ করে নিলাম, দেখুন এই আরেকটা লেটার ভাগ করে নিলাম, এই 3টি লেটার, তারপরে এই 3টি লেটার, তারপরে এই 3টি লেটার ভাগ করে নিলাম। এখন এই জায়গায় দিচ্ছি সিসি এ, তারপরে দেখুন সিসি বি,
ঠিক আছে, তাহলে সিসিএ সিসিবি। ঠিক আছে, তাহলে আমি এখানে দেখি তো কি হয়, যেহেতু এখানে প্রথমে বলেছে সিসিএ, ঠিক আছে, এখানে শেষে এ আছে, তাহলে এই শূন্যস্থানে একটা সি বসাই দিই। তো দেখুন এখানে সিসিএ হচ্ছে, সিসিবি হচ্ছে, তা সিসিএ, তার মানে সিসিএ হয়ে গেল আবার, তারপরে আবার কিন্তু সিসিবি বসবে। তো দেখি সিসিবি আছে কিনা, সিসিএ, তারপর দেখুন সিসিবি আছে, তারপর আবার কি হবে, সিসিএ হবে কিন্তু। তো দেখুন এই সিসি, তারপরে আপনার এখানে একটা ইয়ে দিন, তারপর সিসিবি হবে কিন্তু, তারপর এখানে একটা সিসি দিন। তাহলে এখানে আপনার কি দাঁড়াচ্ছে, এখানে দাঁড়াচ্ছে কিন্তু এ, তারপর দাঁড়াচ্ছে সি, তারপরে শূন্যস্থানে, তারপর শূন্যস্থান দাঁড়াচ্ছে এ, তারপর শূন্যস্থান দাঁড়াচ্ছে সি, এ সি। তো দেখুন এ সি এ সি, তো আছে এসি 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 এসি, দেখুন এর দাগ আছে, তো এর দাগ হবে সঠিক উত্তর। এইরকম রিজনিং পড়লে আপনারা সবসময় লেটারগুলো ভাগ করে নেবেন, যে কটা লেটার দেখবেন, হয় 3 দ্বারা বিভাজ্য হবে, নাহলে 4 দ্বারা বিভাজ্য হবে, এরকম লেটার আপনারা ঠিক করে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হয়ে যাবে। তো দেখবো আমরা 3 দাগের এই প্রশ্নটি। প্রশ্ন আছে সুলিকুল নীতি প্রবর্তন করেন কে? ঔরঙ্গজেব, মোহাম্মদ শাহ, আকবর আর জাহানদার শাহ। তো এর সঠিক উত্তর কী হবে? তো এই সুলিকুল এই নীতি প্রবর্তন করেন কিন্তু আকবর, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর, আকবর হবে এর সঠিক উত্তর। এখন এই যে সুলিকুল, এই সুলিকুল এই যে নীতিটা, এর অর্থ ছিল কিন্তু, সুলিকুলের অর্থ ছিল কিন্তু সর্বজনীন শান্তি। তো এর উদ্দেশ্য ছিল আকবরের সাম্রাজ্যে, আকবরের যে সাম্রাজ্য ছিল, সেই সাম্রাজ্যে বিভিন্ন ধর্মের মানুষের সাথে বৈষম্যমূলক আচরণ না করা, তার কিন্তু মূল উদ্দেশ্য ছিল। এই সুলিকুলের কিন্তু মূল নীতি ছিল কিন্তু এটাই, বৈষম্যমূলক আচরণ না করা। তো আমরা চলে যাবো 4 দাগের এই প্রশ্নে। প্রশ্ন কী আছে দেখবো, তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলবো। তো 4 দাগের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা আমরা দেখবো। তো 4 দাগের প্রশ্ন আছে, দেখুন নিচের কোনটি তড়িৎদ্বয়ী যৌগ? Na2SO4, CH4, H2O আর CH Cl2। তো এখানে আমরা প্রথমে জেনে নেব তড়িৎদ্বয়ী যৌগ। তড়িৎদ্বয়ী যৌগ বলতে কী বুঝি? তো তড়িৎদ্বয়ী যৌগর যদি আমরা সংজ্ঞা খুঁজি, তাহলে বলতে পারবো যে তড়িৎদ্বয়ী যৌগ সাধারণত বিপরীত তড়িৎধর্মী ধাতব এবং অধাতব মিলনে কিন্তু এই তড়িৎদ্বয়ী যৌগ গঠিত হয়। এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অনেক বেশি হয়ে থাকে। তার মধ্যে কিছু উদাহরণ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, ধরুন NaCl একটা উদাহরণ আছে, NaCl সোডিয়াম ক্লোরাইড। তো এখানে সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কি, সোডিয়াম কিন্তু উচ্চ ধাতু, আর ক্লোরিন অধাতব, ধাতব এবং অধাতব মৌলের কিন্তু মিলন হয়, মিলনে কিন্তু এই তড়িৎদ্বয়ী যৌগ গঠিত হয়, যার কিন্তু গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কিন্তু অনেক বেশি হয়ে থাকে। তো NaCl একটা তড়িৎদ্বয়ী যৌগ ধাতুর উদাহরণ দিলাম, তারপরে আছে MgCl2 একটা উদাহরণ দিলাম, তারপরে যদি আরেকটা উদাহরণ দেওয়া হয় তাহলে এটা দেওয়া যায় AlCl অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তারপরে আপনারা একটা যদি উদাহরণ দেওয়া যায় জিঙ্ক ক্লোরাইড ZnCl। এগুলো কিন্তু সব তড়িৎদ্বয়ী যৌগ। যদি আপনাকে আরেকটা উদাহরণ দেওয়া যায় তাহলে আপনার বলতে পারি ম্যাগনেসিয়াম সালফেট, জিঙ্ক সালফেট, এগুলোও কিন্তু হয়, ম্যাগনেসিয়াম সালফেট MgS, তারপরে ক্যালসিয়াম সালফেট CaS, তারপর জিঙ্ক সালফেট ZnS। এগুলো কিন্তু সব কিন্তু মৌল, এবং এগুলো কিন্তু সবগুলো কিন্তু তড়িৎধর্মী ধাতব এবং অধাতব মৌলের গঠনে কিন্তু, তড়িৎধর্মী ধাতব এবং অধাতব মৌলের মিলনে কিন্তু এই তড়িৎদ্বয়ী যৌগ গঠিত হচ্ছে। তো এখানে এর সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এই সোডিয়াম সালফেট Na2SO4, এর দাগ হবে এর সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 5 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে নিজাম সাগর বাঁধটি কোন রাজ্যে রয়েছে? এই নিজাম সাগর বাঁধটি কোন রাজ্যে? সুন্দর একটি প্রশ্ন। অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু। তো এখানে 5 দাগের সঠিক উত্তর কী হবে? তো 5 দাগের সঠিক উত্তর হবে নিজাম সাগর। এই বাঁধটি আছে কিন্তু তেলেঙ্গানায়, তেলেঙ্গানাতে আছে কিন্তু এই নিজাম সাগর বাঁধ, অর্থাৎ বিদ্যাগ হবে এর সঠিক উত্তর। আর এই যে নিজাম সাগর বাঁধটি, এটা কোন নদীর উপরে? এটা কিন্তু হচ্ছে মজিরা নদীর উপরে, মজিরা নদীর উপরে কিন্তু এই নিজাম সাগরটি অবস্থিত। এই নিজাম সাগর বাঁধটি কিন্তু অবস্থিত মজিরা নদীর উপরে, অর্থাৎ তেলেঙ্গানাতে অবস্থিত মজিরা নদীর উপরে কিন্তু নিজাম সাগর বাঁধটি অবস্থিত। তো আমরা চলে যাবো 6 দাগের এই প্রশ্ন আছে MASON কে সাংকেতিকভাবে NBTPO লেখা হলে ওয়ার্ল্ডকে কী লেখা হবে? তো দেখুন সুন্দর একটি প্রশ্ন। MASON কে সাংকেতিকভাবে NBTPO লেখা হয়, ওয়ার্ল্ডকে কী লেখা হবে? সুন্দর প্রশ্ন। তো আমরা এই জায়গাটায় একটা জায়গা করি, দেখুন আমরা যদি এরকম করি, এম এর সাথে এই এনটা নিয়ে আসি, তাহলে কেমন হয়? এম এর পরে এন, তারপরে দেখুন এর পরে কি আছে এখানে? বি, তো বি দিলাম, তারপরে এখানে আছে এস, তো এস দিলাম, এস এর এখানে কি আছে? টি, তো এখানে টি দিলাম, তারপরে এখানে আছে ও, আর এখানে আছে কি? পি, তারপরে এখানে আছে এন,
তারপরে এখানে আছে দেখুন ও। তো দেখুন এম এন, এ বি, এস টি, ও পি, এন ও, তারপরে প্রত্যেকটা লেটারের পরের লেটারটা কিন্তু এখানে আছে। তাহলে আমি এখানে ঠিক সেমভাবে দেবো। ডব্লু, ডব্লুর পরের লেটার কী আছে? ডাব্লু এক্স, ডাব্লু এক্স ওয়াই জেড, তো ডাব্লুর পরে এক্স হলো, তো এক্স আছে কোনটি? তো দেখুন এক্স আছে এটাই, তো বিদ্যাঘাত এর সঠিক উত্তর। কিন্তু আর কোনটাই কিন্তু এক্স নেই, তাই আমি কিন্তু আর পরে গেলাম না। এবার আপনি যেতে পারেন এর ওর পরে পি আছে, তো দেখুন এক্সের পরে পি আছে, এটাই আছে কিন্তু। তারপর আর এর পরে আছে, আর এর পরে হবে এস, তারপরে এল, এল এর পরে এম হবে, ডির পরে ই হবে। তো দেখুন এখানে কি, দেখুন এখানে এক্স পি এস এম ই, এখানে দেখুন এক্স পি এস এম ই। তো আপনার যখন এখানে ডব্লুর পরে এক্স আসছে, তা আপনি সময় নষ্ট না করে এটাই আপনি সঠিক উত্তর করে দেবেন, কারণ অন্য অপশানে তো আর এক্স নেই প্রথমে। তো আমরা চলে যাবো 7 দাগের এই প্রশ্ন। 6 দাগের প্রশ্নটা আশা করি বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 7 দাগের প্রশ্নে। প্রশ্নটা কী আছে আমরা দেখবো, তবে তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। 7 দাগের একটা সুন্দর প্রশ্ন আছে, দেখুন মহাভাষ্য কে লিখেছেন? এখানে আছে পাণিনি, এখানে আছে কৌটিল্য, এখানে আছে পতঞ্জলি, এখানে আছে কালিদাস। তো 7 দাগের সঠিক উত্তর কী হবে? তো সুন্দর একটি প্রশ্ন। এই মহাভাষ্য, এই মহাভাষ্য এটি কে লিখেছিলেন? এটি লিখেছিলেন কিন্তু পতঞ্জলি। পতঞ্জলি লিখেছিলেন মহাভাষ্য। পতঞ্জলি হলেন প্রাচীন ভারতের 3 জন বিখ্যাত সাংস্কৃতিক ব্যাকরণবিদদের মধ্যে কিন্তু একজন এই পতঞ্জলি। অন্য 2 জন হলেন পাণিনি, আর একজন হলেন পাণিনি, আর অন্যজন হলেন অন্যজন হলেন কাত্যায়ন। তো আশা করি আপনারা 7 দাগের প্রশ্নটা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 8 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে জলের দ্রব্য ভিটামিন এর নাম কি? ভিটামিন কে, ভিটামিন বি3, ভিটামিন ডি, ভিটামিন এ। জলের দ্রবণীয় ভিটামিন। তো দেখুন ভিটামিন হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে জলের দ্রবণীয় ভিটামিন, আর একটা হচ্ছে তেলের দ্রবণীয় ভিটামিন। এই জায়গায় লিখে দিচ্ছি তেলের দ্রবণীয় ভিটামিন। তেলের দ্রবণীয় যেটা বলা হয় সেটা কি বলা হয়? আপনার স্নেহ পদার্থের দ্রবণীয় ভিটামিন, স্নেহ পদার্থের দ্রবণীয় ভিটামিন, এটাও আপনি বলতে পারেন। আর এটা হচ্ছে জলের দ্রবণীয় ভিটামিন। তো জলের দ্রবণীয় ভিটামিনের মধ্যে জলের দ্রবণীয় ভিটামিন আর তেলের দ্রবণীয় ভিটামিন, এই 2 রকমের ভিটামিন আছে। তো তেলের দ্রবণীয় ভিটামিনের মধ্যে আপনি পাবেন এ, ডি, ই, কে। এই 4টি কিন্তু তেলের দ্রবণীয় ভিটামিন। কি কি? এ, ডি, ই, কে। আর জলের দ্রবণীয় ভিটামিনের মধ্যে পাবেন বি কমপ্লেক্স, ভিটামিন বি কমপ্লেক্স, আর ভিটামিন সি। ভিটামিন বি কমপ্লেক্স অর্থাৎ ভিটামিন বি এর যাবতীয়গুলো কিন্তু জলের ভিটামিন। ভিটামিন বি এর যাবতীয় ভিটামিনগুলো কিন্তু জলের ভিটামিন। আর আছে কি? ভিটামিন সি। তো তেলের দ্রবণীয় ভিটামিন এ, ডি, ই, কে, আর জলের দ্রবণীয় ভিটামিন ভিটামিন বি কমপ্লেক্স আর ভিটামিন সি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই তেলের দ্রবণীয় ভিটামিনের অপর নাম স্নেহ পদার্থের দ্রবণীয় ভিটামিন। এছাড়াও কিন্তু ফ্যাটের দ্রবণীয় ভিটামিন কিন্তু এই কখনো কখনো ফ্যাটের দ্রবণীয় ভিটামিন হিসেবেও কিন্তু পড়ে। তো ভিটামিন এ, ডি, ই, কে অর্থাৎ এই কে, ভিটামিন ডি, ভিটামিন এ, এগুলো কিন্তু তেলের দ্রবণীয় ভিটামিন। আর ভিটামিন বি3 আছে, এটা কিন্তু জলের দ্রবণীয় ভিটামিন। কারণ কি? কারণ বলেছি আমি ভিটামিন বি কমপ্লেক্স হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স অর্থাৎ ভিটামিন বি এর যাবতীয় ভিটামিনগুলো কিন্তু জলের দ্রবণীয় ভিটামিন। তো এখানে যেহেতু প্রশ্ন বলেছে জলের দ্রব্য ভিটামিন নাম লেখো, তাহলে বিদ্যাঘাত হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 9 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে প্রদত্তগুলি থেকে সঠিক বিকল্পটি চয়ন করুন যা সিরিজটি সম্পূর্ণ করে। তো এখানে প্রদত্ত থেকে আপনার সিরিজটি সম্পূর্ণ করতে হবে। সঠিক শব্দটি বসিয়ে এখানে সঠিক যে মান আছে সেই মানটা বসিয়ে আপনার এটা সম্পূর্ণ করতে হবে। তো আমরা যদি এখানে 52, 55 আছে, 53, 6 আছে, তারপরে দেখুন এখানে 54, 08, এখানে 54, 59। তো এখানে দেখুন আমরা সবগুলোই এখানে আপনি পেয়ে যাচ্ছেন। এগুলো সবগুলোই আমরা যদি 51 যোগ করব, 51 যোগ করলেই কিন্তু পরটা পেয়ে যাচ্ছি। তো এখানে দেখুন এই 52, 55 এর সঙ্গে 51 যোগ করুন, তাহলে হয়ে যাবে 53, 06। তো 53, 06 এর সঙ্গে যদি আপনি 51 যোগ করেন তাহলে কত হবে? 53, 57। এর সঠিক উত্তর হবে 53, 57 অর্থাৎ বিদ্যাঘাত হবে এর সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 10 দাগের এই প্রশ্নে। তো 10 দাগের প্রশ্ন দেখবো, তবে প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। 10 দাগের যে প্রশ্নটা আছে, সুন্দর একটি প্রশ্ন আছে, কোবরার বিজ্ঞানসম্মত নাম কি? কোবরার বিজ্ঞানসম্মত নাম তো এখানে আছে ক্রোকোডিলিয়া নিলোটিকাস, তারপরে আছে অ্যাসিনিওক্স জুবাটাস, তারপরে আছে প্যানটোরোগ্লোডিওটিস, আর এটা আছে
এলিপেড নাজা। তো এর যেহেতু এখানে বলছে কোবরা, কোবরার বিজ্ঞানসম্মত নাম, অর্থাৎ কোবরার কিন্তু একটা সাপ, কোবরা সাপ। তো এর বিজ্ঞানসম্মত, সাপের বিজ্ঞানসম্মত নাম কিন্তু সবসময় নাজা নাজা, নাজা নাজা কিন্তু সাপের বিজ্ঞানসম্মত নাম। সেই হিসেবে আমার মনে হচ্ছে এটাই হবে সঠিক উত্তর, এলাপেডি নাজা, এলাপেডে নাজা, এটা কিন্তু কোবরার বিজ্ঞানসম্মত নাম। এটা সম্ভবত এটা হবে, আপনারা অবশ্যই কমেন্ট করবেন এটা ঠিক বললাম কি না বললাম, কারণ এখানে যেটা আছে এটা ক্রোকোডাইলিয়া নিলোটিকাস। তো এটার কিন্তু কুমিরের বিজ্ঞানসম্মত নাম, এটা কুমিরের বিজ্ঞানসম্মত নাম, মানে এটা কুমিরের বিজ্ঞানসম্মত নাম কুমির। তারপরে এটা আছে এসিনোএক্স জুবাটাস। তো এটা কিন্তু এসিনোএক্স জুবাটাস, এটা কিন্তু আপনার চিতার বিজ্ঞানসম্মত নাম। এর একটা ইতিহাস আছে, এই চিতার বিজ্ঞানসম্মত নাম এটা, এই চিতার একটা বিজ্ঞানসম্মত নাম, এটা একটা ইতিহাস আছে, সেটা আপনারা একটু দেখুন। সেটা আমি বলছি কি হবে চিতার বিজ্ঞানসম্মত নাম, এর ইতিহাসটা আপনারা একটু জেনে রাখুন। 1758 সাল এখান থেকে কিন্তু এই চিতাবাঘের বিজ্ঞানসম্মত নাম ছিল হচ্ছে প্যানথেরা প্যারাডাস। আর 1775 সাল থেকে কিন্তু এইটা হয়েছে এসিনোএক্স জুবাটাস। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর সির অপশানে যেটা আছে, এই সির অপশানে এটার এটা হচ্ছে সির অপশানে যেটা আছে এটা কিন্তু শিম্পাঞ্জির বিজ্ঞানসম্মত নাম, শিম্পাঞ্জি, ইংয়ে বর্গীর হস্যি, শিম্পাঞ্জির বিজ্ঞানসম্মত নাম কিন্তু এই সিদ্ধাগের এই অপশানটা আছে শিম্পাঞ্জির বিজ্ঞানসম্মত নাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা চলে যাবো 11 দাগের প্রশ্নে। 11 দাগের প্রশ্ন আছে প্রদত্ত বিকল্প থেকে সংশ্লিষ্ট শব্দ নির্বাচন করুন। আলোকিত তীব্রতা ক্যান্ডেলা, আলোকিত তীব্রতা ইজ টু ক্যান্ডেলা, ইজ টু কার্য, ইজ টু জিজ্ঞাসা চিহ্ন। তো এখানে দেখুন আলোকিত তীব্রতা এর কিন্তু একক হচ্ছে ক্যান্ডেলা, তা কার্যের একক কি? তো কার্যের একক এখানে কিন্তু জুল, অর্থাৎ ডির দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 12 দাগের এই প্রশ্নে। 12 দাগের প্রশ্ন দেখবো, তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। এখানে 12 দাগের প্রশ্ন আছে দেখুন, নিচের কোন সারে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে? অ্যামোনিয়া ফসফেট, অ্যামোনিয়াম সালফেট, ইউরিয়া, পটাশিয়াম। তো 12 দাগের সঠিক উত্তর কী হবে? তো 12 দাগের সঠিক উত্তর সবসময় নাইট্রোজেন বেশি থাকে কিন্তু ইউরিয়ার সারে কিন্তু নাইট্রোজেন বেশি থাকে, সিদ্ধাভাবে এর সঠিক উত্তর। তো ইউরিয়া নাইট্রোজেন পরিমাণ সবসময় বেশি থাকে, আর এটিতে নাইট্রোজেনের পরিমাণ সর্বোচ্চ থাকে কিন্তু 46%। ইউরিয়া বা কার্বোমাইড, ইউরিয়ার কিন্তু অপর নাম কিন্তু কার্বোমাইড, যা একটি জৈব সার। রাসায়নিক সংকেত হলো, ইউরিয়ার রাসায়নিক সংকেত হলো হচ্ছে NH3 গ্রুপ 2 CO। সিওটা আপনার আগে বসাতে পারেন, CONH3 গ্রুপ 2 লিখতে পারেন, আবার NH3 গ্রুপ 2 CO লিখতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন নাইট্রোজেনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে কিন্তু ইউরিয়া সারে। চলে যাবো আমরা 13 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে কোন সালে তরাইনের প্রথম যুদ্ধ ঘটেছিল? কোন সালে তরাইনের প্রথম যুদ্ধ সংগঠিত হয়? 1175 খ্রিস্টাব্দে, বির অপশানে আছে 1191 খ্রিস্টাব্দে, সির অপশানে আছে 1192 খ্রিস্টাব্দে, ডির অপশানে আছে 1206 খ্রিস্টাব্দে। তো এখানে 13 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 13 দাগের সঠিক উত্তর হবে কিন্তু বির অপশান, 1191 খ্রিস্টাব্দে কিন্তু তরাইনের প্রথম যুদ্ধ সংঘটিত হয়। তো 1191 খ্রিস্টাব্দে। তো এই যুদ্ধটি অর্থাৎ তরাইনের যুদ্ধটি কিন্তু হয় মোহাম্মদ ঘুরি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে কিন্তু হয়েছিল। আর এই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান কিন্তু মোহাম্মদ ঘুরিকে পরাজিত করেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তরাইনের যুদ্ধ কিন্তু প্রথম সংঘটিত হয় 1191 খ্রিস্টাব্দে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 14 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে কি দেখবো, তবে তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। 14 দাগের প্রশ্ন আছে একটি ছক্কার 3টি অবস্থা নিচে দেখানো হলো, A এবং B চিহ্নিত দুটি স্থান কোন সংখ্যা বসবে? তো এখানে দেখুন এই যে ছক্কা আঁকানো আছে, এখানে A আর বির অপশানে আপনার কী বসবে, তার অপশানগুলোর মধ্যে কোনটি সঠিক হবে দেখতে হবে। তো এখানে কোন অপশানটা সঠিক হবে এটা আপনার বলতে হবে। তো এখানে দেখুন 2, 4, 6 দেওয়া আছে, এখানে 1, 3, 5 দেওয়া আছে, এখানে দেখুন 5, 4, 3 দেওয়া আছে। এবারে দেখুন এই জায়গাটায় কী হবে, আপনাকে A আর বির এই অপশানটা আপনার কীভাবে আপনি সংগঠিত করবেন। তো দেখুন এই জায়গাটা একটা বিষয় বুঝতে হবে আপনার, এখানে 2, 4, 6 আছে,
এখানে আছে 1 3 5। দেখুন এখানের এটার ডিস্টেন্স আছে কিন্তু 2-এর ডিস্টেন্স, কিন্তু এখানে দেখুন 3 4 5। এবার আপনার এই জায়গাটায় আপনি কীভাবে এটা সমাধান করবেন? তো এই যে এর অপশানে আপনার কী বসবে? এখানে কিন্তু 2-এর ডিস্টেন্স আছে, তাহলে এখানেও কিন্তু 1-এর ডিস্টেন্স হবে, 1-এর ডিস্টেন্স হবে। তাহলে আমি যদি এটা এরকম করি, মানে যেহেতু এটা এই ঘড়ির কাঁটার দিকে হচ্ছে আর এটা কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে হচ্ছে, তো এটা আমরা ঘড়ির কাঁটার দিকে নিয়ে যাব। তাহলে এখানে আমরা যদি 1-এর পরে এখানে যদি 2 দেই আর এখানে যদি 3 দেই, তাহলে কিন্তু আমার বিষয়টা ঠিক হয়ে যাবে। 1 দেওয়া আছে, তো 1-এর পরে এখানে 2, 2-এর পরে কিন্তু এখানে 3। দেখুন এখানে কিন্তু 1 ডিস্টেন্স আছে, আর এটা কিন্তু তাহলে এর অপশানে বসবে 2, বির অপশানে বসবে 3। তো বির অপশানে কখনো কিন্তু 4 বসবে না, বা এর মধ্যে কিন্তু কোনো 4 বসবে না, এ বি দুটোর মধ্যে কিন্তু 4 বসবে না। কেন বসবে না? এইখানে দেখুন, কারণ হচ্ছে 1-এর বিপরীতে থাকবে কিন্তু 4। এই জায়গায় যেটা আছে এই অপশানগুলোর মধ্যে দেখুন 1-এর বিপরীতে কিন্তু 4 হবে, তাই কিন্তু এটা মিলবে। তো আশা করি যারা ছকের এই সম্বন্ধে বোঝেন তারা অবশ্যই এটা বুঝতে পারবেন যে কেন 4 বসবে না। এখানে কিন্তু এটা কিন্তু এর সঠিক উত্তর হবে, মানে এখানে 1 2 3। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো 2 আর 3 কিন্তু এর সঠিক উত্তর, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। তো চলে যাবো আমরা পুনরুদ্ধারের এই প্রশ্নে। পুনরুদ্ধারের প্রশ্ন আছে, প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? মহাদেব গোবিন্দ রানাডে, আত্মারাম পাণ্ডুরাম, স্বামী দয়ানন্দ সরস্বতী, রাজা রামমোহন রায়। তো পুনরুদ্ধারের সঠিক উত্তর কী হবে? তো এ আর বলার অপেক্ষা রাখে না, এটা কিন্তু পুনরুদ্ধারের সঠিক উত্তর হবে কিন্তু প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কিন্তু এই মহাদেব গোবিন্দ রানাডে, এর দাগ হবে এর সঠিক উত্তর। আত্মারাম পাণ্ডুরাম কিন্তু 1867 সালের কিন্তু 31শে মার্চ বোম্বেতে কিন্তু এই প্রার্থনা সমাজের প্রতিষ্ঠা করেন। বোম্বেতে প্রার্থনা সমাজের লক্ষ্য ছিল কিন্তু সমাজ থেকে জাতিভেদ প্রথা ও অস্পৃশ্যতা এবং বাল্যবিবাহ এরকম প্রভৃতি কুসংস্কার কিন্তু দূর করা। এটা ছিল কিন্তু এই প্রার্থনা সমাজের মূল মন্ত্র। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো চলে যাবো আমরা পরের প্রশ্নে। তো পরের প্রশ্ন দেখবো, তার জন্য প্রশ্নটা একটু উপর দিকে তুলবো। তো এখানে 16 দাগের প্রশ্ন কী আছে দেখবো। নিম্নলিখিত মানবদেহের কোন অংশটি সব থেকে শক্ত? এনামেল, নখ, ডেন্টাইন, হাড়। তো এখানে 16 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 16 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সবসময় এর দাগ হবে সঠিক উত্তর এনামেল। এনামেল কিন্তু মানবদের সবচেয়ে শক্ত অংশ হচ্ছে এনামেল। মানবদের এনামেল অংশটি সব থেকে শক্ত। এটি কিন্তু মূলত দাঁতের অন্য 3টি কলা যেমন ডেন্টিন, ক্যামেন্টাম ও ডেন্টাল ইত্যাদি সুরক্ষা নিশ্চিত করে। এটি খুব শক্ত, সাদা এবং খনিজ সমৃদ্ধ। তো আশা করি বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 17 দাগের এই প্রশ্নে। একটি সংখ্যাকে 68 দ্বারা ভাগ করলে আমরা ভাগফল 269 পাবো এবং অবশিষ্ট হিসেবে 0 পাবো। একই সংখ্যাকে 67 দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট পাবো? তো এটাকে কিন্তু সবসময় আপনি এই অঙ্কর সঠিক উত্তর কিভাবে আপনি খুঁজবেন? তো এই অঙ্কর সঠিক উত্তর হবে এই যে 68 আছে না, আর এই যে 67 আছে, আপনি প্লেন এই 67 এই 68কে 67 দিয়ে ভাগ করবেন। তো 67 1 কে 67, তো এখান থেকে বিয়োগ করলে কত থাকছে? 1 অবশিষ্ট থাকছে। তো এখানে বলছে না ভাগ করলে অবশিষ্ট কত হবে, তো অবশিষ্ট হবে কিন্তু 1। বিদ্যাগ হবে সঠিক উত্তর। এইভাবে তো এই অঙ্কগুলোর সমাধান করতে হয়। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে, 18 দাগের প্রশ্নে। তো 18 দাগের প্রশ্ন কী আছে আমরা দেখব। তো 18 দাগের এখানে প্রশ্ন আছে 1550 টাকা দুটি ভাগে ধার দেওয়া হলো। একটির সুদের হার 8%, অন্যটির সুদের হার 6%। যদি মোট বার্ষিক আয় 106 টাকা হয়, 8% হারে ধার দেওয়ার অর্থের পরিমাণ হলো। তো আমি ধরছি কি এই যে 8% হারে যে টাকাটা সুদ দিচ্ছে সেই টাকাটার ধরছি আমি সুদ ধরছি এক্স, মানে যে টাকাটা ধার দিয়েছে 8% হারে যে টাকাটা ধার দিয়েছে তার আসল ধরছি এক্স টাকা। তাহলে সুদ হবে কত? PTR/100, পি আছে এক্স, টি কত হবে? টি হবে কিন্তু 1 বছর। এখানে বলেছে না 1 বছর পরে মোট বার্ষিক আয় 106 টাকা হয়, তাহলে 1 বছর ইন্টু 8% হারে বাই 100। তো এটার সুদ কত হচ্ছে? এটার সুদ হচ্ছে কিন্তু 8x/100। তো যদি আমি এটাকে আরও একটু ছোটো করি তাহলে কত হবে? তো এখানে হয়ে যাবে কিন্তু 2x/25। এবার এটা দেখব, এটা মোটটা হচ্ছে 1550 টাকা। তা 1550 টাকার থেকে এক্স টাকা ধরো নেওয়া হয়ে গেছে, তাহলে এর সুদ হবে কত? এর সুদ হবে কিন্তু 1550 বিয়োগ এক্স,
তারপরে ইন্টু সুদের হার কত 6% ইন্টু 1 বছর যাবে বাই 100। তো এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এখানে শুধু আমি 3 দিনও 6 করতে পারি, আর 2 এটা কেটে হচ্ছে 50 করতে পারি। তো এখানে যদি আমি 3 1 কে 3 3 কে এটা যদি গুণ করি তাহলে হয়ে যাবে কিন্তু তো 3 0 0 3 5 15 5 হাতে 1 3 15 45 আর 46 46 50 মাইনাস 3x বাই কিন্তু 50 হয়ে যাবে। এবার এটাকে আমরা যোগ করব এরকমভাবে। এখানে আছে কি 2x বাই 25 2x বাই 25 যোগ এখানে আছে 46 50 বিয়োগ 3x বাই 50, এইটা সমান সমান কত? এইটা সমান সমান এই যে 106। তো এখানে আমরা 50 লসও করতে পারি, এখানে আমরা করতে পারি কি 25 দিনও 50 তাই 2 দিনও 4x করতে পারি, প্লাস 46 50 আর এই বিয়োগ 3x করতে পারি, এটা সমান সমান 106। এটা হচ্ছে ভগ্নাংশের যোগ বিয়োগ করে নিলাম। এবার এটার থেকে আমরা 4x থেকে 3x বাদ দেবো, থাকবে একটা x। তাই এই x সমান সমান কী হবে, এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে। তো 5 6 30 শূন্য হাতে 3, 30টা বসে গেল আর 5 1 5 হলো। তো 5300 এটার থেকে আমরা 4650 বিয়োগ করবো, কারণ যোগ আছে ওই সাইডে গেলে বিয়োগ হয়ে যাবে 4650। তো x সমান সমান তাহলে কত হয়, 4650 থেকে এই 5300 থেকে 4650 বিয়োগ করবো। তো এখানে কত হচ্ছে, শূন্য করতে 0, 5 আর কত হলে 10, 5 হলে 10 হাতে 1, 6 একে 7, 7 আর কলে 13, 6 হলে 13 হাতে 1, 4 একে 5 অর্থাৎ 650 হচ্ছে। তো দেখুন সিদ্ধাক হবে এর সঠিক উত্তর, 650 টাকা কিন্তু এর সঠিক উত্তর। আমরা যেহেতু এক্সের মান ধরেছিলাম মূলধন, মানে এক্সের মান ধরেছিলাম 8% হারে যে টাকাটা নিয়েছে সেটা এক্স ধরেছিলাম, তাই এক্সের মান বেরোলো 650। তাহলে 8% হারে যে টাকাটা নিয়ে রেখেছিল সেটা হচ্ছে 650 টাকা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে কত, 19 দাগের প্রশ্ন। 19 দাগের প্রশ্ন যদি আমরা দেখি তাহলে কি, 19 দাগের প্রশ্ন কী আছে দেখব। ভারতের সংবিধান দিবস পালিত হয় কবে? 3 ডিসেম্বর, 25 অক্টোবর, 5 জানুয়ারি আর 26 নভেম্বর। তো এর মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? তো 19 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের সংবিধান দিবস, এটা কিন্তু 26 নভেম্বর হয়। এর দাগ হবে এর সঠিক উত্তর 26 নভেম্বর। প্রতি বছর কিন্তু ভারতের সংবিধান দিবস এই 26 নভেম্বর মানে পালিত হয়। এই দিনটি জাতীয় আইন দিবস হিসেবে কিন্তু পালিত। এটা সংবিধান দিবসটা কিন্তু আইন দিবস হিসেবে পালিত, আইন দিবস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো চলে যাবো আমরা 20 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে আর্ক ল্যাম্পের ড্যাশ ব্যবহৃত হয়, কী ব্যবহৃত হয়? কোক, হীরক, গ্রাফাইট আর গ্যাস কার্বন। তো এর সঠিক উত্তর কী হবে? তো 20 দাগের সঠিক উত্তর হবে কিন্তু আর্ক ল্যাম্পে এই গ্যাস কার্বন ব্যবহৃত হয়। ডি দাগ হবে সঠিক উত্তর। আর্ক ল্যাম্পে কিন্তু গ্যাস কার্বন ব্যবহৃত হয়। আর্ক ল্যাম্পের ওয়াট এত বেশি যে ঘরের ভিতরে এ ধরনের বাতি ব্যবহার করা যায় না। এই ল্যাম্প সন্ধানী ভালো। এটা কিন্তু সিনেমার প্রজেক্টর এবং ম্যাজিক লাইটে কিন্তু এটা এই আর্ক লাইট ব্যবহার করা হয়। এই আর্ক ল্যাম্প এটা কিন্তু ব্যবহার করা হয় সিনেমার প্রজেক্টরে এবং ম্যাজিক লাইটে কিন্তু এই আর্ক ল্যাম্প ব্যবহার করা হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন কী আছে দেখব। তো এখানে 21 দাগের যে প্রশ্নটা আছে, সুন্দর একটি প্রশ্ন আছে। উদ্ভিদরা কোন রূপে গ্লুকোজ সঞ্চয় করে রাখেন? সেলুলোজ, গ্লাইকোজেন, স্টার্চ আর মনোস্যাকারাইড। তো 21 দাগের সঠিক উত্তর কী হবে? তো 21 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এটা সঠিক উত্তর হবে সিদ্ধাক। স্টার্চ রূপে কিন্তু উদ্ভিদরা গ্লুকোজ সঞ্চয় করে রাখে। চলে যাবো আমরা 22 দাগের এই প্রশ্নে। প্রশ্ন হচ্ছে ভারতের কোন শহরে কাকড়াপাড়া পারমাণবিক কেন্দ্র অবস্থিত? মুম্বাই, কোটা, সুরাট, কালপাক্কাম। তো 22 দাগের সঠিক উত্তর কী হবে? তো এটার সঠিক উত্তর হবে সুরাট শহরে কিন্তু এই কাকড়াপাড়া পারমাণবিক কেন্দ্র অবস্থিত। সিদ্ধাক হবে এর সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা চলে যাবো 24 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে ভারতের কাস্ট ভূমিরূপটি দেখা যায় মেঘালয়ের চেরাপুঞ্জি অঞ্চলে, বিহারের পুমিয়া জেলায়, জলপাইগুড়ি জেলা বক্সারের পার্বত্যভূমি এবং জয়ন্তী কর্ণাটকের মাইসোর পর্বতে। তো এখানে 24 দাগের সঠিক উত্তর কী হবে? তো
তো এখানে 24 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ। মেঘালয়ের চেরাপুঞ্জি অঞ্চলে কিন্তু ভারতের কাস্ট ভূমিরূপটি দেখা যায় মেঘালয়ের চেরাপুঞ্জি অঞ্চলে, এর দাগ হবে এর সঠিক উত্তর। চলে যাবো আমরা 25 দাগের প্রশ্নে। 25 দাগের প্রশ্ন আছে, দেখুন চাপের এসআই একক কি? ক্যালভিন, ওয়াট, পাস্কাল, জুল। তো এখানে 25 দাগের সঠিক উত্তর হবে কিন্তু চাপের এসআই একক হয়ে যাবে কিন্তু পাস্কাল। তো আমরা প্রথমে জেনে নেব চাপ কাকে বলে। তো চাপ হলো কোনো তলের উপর প্রযুক্ত বল এবং ওই তলের ক্ষেত্রফলের অনুপাতকে কিন্তু চাপ বলে। এই চাপের এসআই পদ্ধতিতে চাপের একক হলো পাস্কাল বা নিউটন পার মিটার স্কোয়ার। পাস্কাল বা নিউটন পার মিটার স্কোয়ার কিন্তু এসআই পদ্ধতিতে চাপের একক। এটি একটি স্কেলার রাশি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 26 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে পেনগঙ্গা ভারতের নিচের কোন নদীর একটি উপনদী? তো অপশান আছে কাবেরী, সবরমতী, কৃষ্ণা, গোদাবরী। তো এখানে 26 দাগের সঠিক উত্তর হবে পেনগঙ্গা নদীটি কোন নদীর উপনদী? তো 26 দাগের সঠিক উত্তর হবে কিন্তু গোদাবরীর উপনদী কিন্তু এই পেনগঙ্গা। আর এই নদীটি কিন্তু এই পেনগঙ্গা ভারতের নিচের কোন নদীর উপরে? যেটা হচ্ছে গোদাবরী নদীর উপরে কিন্তু এটা পেনগঙ্গা অবস্থিত। আর এটি কিন্তু অবস্থিত হচ্ছে ভারতের মহারাষ্ট্র রাজ্যে কিন্তু অবস্থিত, মহারাষ্ট্রে। পেনগঙ্গার উপনদী হচ্ছে আদন, তারপরে আছে কাশ, তারপরে কায়াধু, তারপরে পাশ নদী, এসবগুলো কিন্তু পেনগঙ্গার উপনদী। তো এই 26 দাগের প্রশ্ন পর্যন্ত কিন্তু আজকের প্র্যাকটিস সেটে আমরা দেখলাম। তো এরপরে যে প্রশ্নগুলো আছে 27 দাগের পরের প্রশ্নগুলো কিন্তু আমরা এই 50টি প্রশ্ন পর্যন্ত দেখব। এই 27 থেকে কিন্তু 50 দাগের প্রশ্ন পর্যন্ত আগামী ভিডিওতে দেখব। তো আজকের ভিডিও এই পর্যন্ত। তো আজকের ভিডিওতে আমরা এই পর্যন্ত রাখলাম। তো আমরা আজকে করলাম কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের যে পরীক্ষা আপনারা ফর্ম ফিল আপ করেছেন তার প্রিলি পরীক্ষার কিন্তু সম্ভাব্য প্রশ্ন আমরা আজকের প্র্যাকটিস সেটে দেখলাম। তো আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ, আপনাদের শুভ হোক।